আমি পরামর্শ দিব যারা নাকি বিশেষ করে যারা বেকার আছে, স্বল্প পুঁজি আছে, তারা যদি আসলে যে বাহিরে টাহিরে চিন্তা করে কত টাকা দেওয়া যায়। আমি একসময় বাহিরে ছিলাম, সিঙ্গাপুর ছিলাম, সেই ক্ষেত্রে যদি কমিয়ে একটা উদ্যোগ নিয়ে করা যায়, উনি আশা করি প্রথম আস্তে আস্তে থেকে উনি সফলতা অর্জন করতে পারবে। সম্ভব আসলে? আপনি যে অবশ্যই সম্ভব। আপনি গোপন একটা কথাই বললেন যে বাইরে ছিলেন, এটা আগে বলেন নাই। তো আপনি যে বাইরে ছিলেন, বাইরের থেকে এখন কি অবস্থায় আছেন আপনি? বাইরে আসলে কি দুইটা ব্যাপার। বাইরে থেকে টাকা কামানো যায় আসলে, কিন্তু সেটা হলো ওইটা তো জীবনই না, যেটা বলি আর কি, কষ্ট করে সংসারের জন্য। সেই ক্ষেত্রে এই বাড়িতে যদি আমরা যে কাজটা বিদেশে করি, সেই কাজটা যদি কেউ, অনেকে আমরা লজ্জা পাই, সেই কাজটা যদি দেশে করি, আমার মনে হয় অনেক উন্নত করতে পারি আমরা। আসলে আমরা এটা বুঝি না। তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে টাকা দিয়ে আমরা বাইরে যাই, আসলে সেই টাকা দিয়ে যদি আমরা দেশেই এরকম গরু বাছুর বা ছাগল লালন পালন করি, তাহলে বাইরের চেয়ে বেশি ইনকাম করা সম্ভব? অবশ্যই বেশি ইনকাম, প্লাস আপনি মা বাবা ভাই বোন সবাই দেখতেছেন, নিজের বাড়িতে নিজের একটা বিজনেস করতেছেন। না, সিঙ্গাপুর ছিলেন আপনি কয় বছর ছিলেন? আমি ছিলাম প্রায় 6 বছর। 6 বছর সিঙ্গাপুর ছিলেন। আপনার যাইতে তো প্রচুর টাকা লাগে এখন সিঙ্গাপুরে, তাই তো? আর ওই টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করে এরকম আপনার মতো, তাহলে কি সফলতা? ওই টাকা দেওয়া তো বিজনেস কোনো কথাই নেই, মানে অনায়াসে উনি মানে খুব ভালো থাকবে সেখান থেকে। ওখানে তো চাকরিরও কোনো নাই, যে কাজ দেয়, যে কাজগুলি করে, আসলে আপনারা যদি দেখেন অনেক কষ্ট করবেন, মানে যে সব কাজ করে প্রবাসীরা এত কষ্ট করে টাকা আনে বাংলাদেশে, অথচ লাস্টে আসলে কিছু আবার ফলাফল জিরোই হয় বেশিরভাগ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কলাতিয়া, ফতেনগর, কেরানীগঞ্জ। দেখতেই পাচ্ছেন যে অনেকটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে বাগান বাড়ি, আসলে বাগান বাড়ি না। বাগান বাড়ির মধ্যে সুপরিকল্পিতভাবে একটি খামার গড়ে তোলা হয়েছে। আর এই খামারটির কর্ণধার যিনি, তিনি পেশায় একজন চাকরিজীবী ছিলেন, পাশাপাশি শখের বসে সে একটা খামার গড়ে তুলেছেন। তো কেন সে শখের বসে খামার করলেন, সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো পাশে দেখতে পাচ্ছি যে আমরা নেট দিয়ে কিছু বাছুর রাখা হয়েছে। তা আসলে এই অবস্থায় কেন রাখা হয়েছে সেই বিষয়টি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন আমরা খামারটির ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে খামারের পরিবেশগুলো এবং কিভাবে কোন আধুনিকতা নিয়ন্ত্রণ করে খামার গড়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা পাশে দেখতে পাচ্ছি যে ছাগলও রাখা হয়েছে এখানে। তো ছাগল, গরু সবকিছুই লালন পালন করা হয় আসলে। তো চলুন আমরা ভেতরে যাই। যে শেডটি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর করে শেডটা নির্মাণ করা হয়েছে, অনেকটা পরিকল্পিতভাবে। তো দর্শক, একটা জিনিস মাথায় রাখবেন যে যদি আপনারা এই সেক্টরে ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই শেডটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং কিছু নিয়ম কানুন মেনটেন করে শেড নির্মাণ করতে হবে। সেই সব জিনিসগুলো যদি আপনি সাকসেস ভাবে করতে পারেন, তাহলে অবশ্যই খামার করেও সফলতা অর্জন করতে পারবেন। আমরা বেশ কিছু খাবারের বস্তা দেখতেছি। গরুকে খাবার দেওয়া হচ্ছে কাঁচা ঘাস। তো দর্শক, চলুন আমরা একটু সেই কর্ণধারের সাথে কথা বলে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। গরুকে খাবার দেওয়া হয়েছে দর্শক, এবং একটা জিনিস দর্শক দেখতে পাচ্ছেন যে খামারটা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিকল্পিত ভাবে খামারটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে দুই সাইডে গরু রাখার ব্যবস্থা, আর মাঝখান দিয়ে চলাচলের জন্য যে একটা ব্যবস্থা রাখা, সেই ব্যবস্থাটা উনি করেছেন। কারণ ওনার চিন্তা ভাবনাই আসলে আমার মনে হয় শুধু প্রসারী। আমরা কথা বললেই আমরা জানতে পারবো। চলুন আমরা যে এই খামার প্রতিষ্ঠা করেছেন, এই কি উদ্দেশ্যে করেছেন, কি চিন্তা ভাবনা করেছেন উনি, আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো এই খামারের সাথে। ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? আমার নাম আতর রহমান শিবলি। শিবলি ভাই। জি ভাই। আচ্ছা, আমরা জানি যে আপনি একটা সার্ভিস করতেন। তো সার্ভিস করার পাশাপাশি আপনি শখ করে খামার দিয়েছেন। আসলে শখটা কবে দেখলেন বা কেন এই শখটা হলো? আসলে শখটা দেখছি কারণ বিভিন্ন এখন ইউটিউব চ্যানেলগুলি বের হয়েছে বা মোবাইল টোবাইল কিছু নাড়াচাড়া করি দেখি, সেখান থেকে দেখি অনেক সুন্দর সুন্দর মানে ফার্ম হয়েছে।
আর যে জবটা করি, জবটা আল্লাহর রহমতে ভালো ছিল আমার, কিন্তু স্বাধীনতাটা কম ছিল। এখন নিজে একটা কিছু করতে পারলে, আবার জবটা ছেড়ে বাসায় বসা থাকলে সেখানে আবার আপনার বেকারত্বটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে শখ করেই প্রথম দিছি, কিন্তু পরবর্তীতে সেটা ব্যবসায়ী আকারে নিয়ে গেছি। আচ্ছা, যে শখ করে যখন আপনি দিলেন, সার্ভিস করতেন কিসে বলা সম্ভব কি? আমি, হ্যাঁ অবশ্যই, আমি বিকাশে সুপারভাইজার হিসেবে ছিলাম। তাহলে তো ভালো জায়গায় ছিলেন। হ্যাঁ, ভালো জায়গায় ছিলাম। তাহলে সেটা ছেড়ে আপনি শখ করে খামার দিলেন। ওটা একটা আগের থেকেই শখ ছিল, বা আমার বাড়িতে আরো আগে গরু টরু পালতো আমার বাবা বা দাদা, আগে থেকে গৃহস্থলী কাজ করতো। তো এখন একটু আধুনিক ভাবে করতে চেয়েছিলাম আর কি শখটা, কিন্তু এখন ব্যবসায়িক আকারেই করি। আচ্ছা, সেইটা কতদিন আগে শুরু করলেন বা কিভাবে শুরু করলেন? এটা শুরু করছি প্রায় 7 থেকে 8 মাস আগে। আচ্ছা, বেশি দিন হয় নাই। না, বেশি দিন হয় না, আমার ফার্মটাও নতুন। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা। আমার আগে ছিল ষাঁড় গরু, আচ্ছা, কুরবানির জন্য গরুগুলো ছিল, তখন আমার লোক ছিল না। এখন একজন লোক নিচ্ছি, কিন্তু লোকের যে বেতনটা, শুধু ষাঁড় গরু পাললে আপনার সেই বেতনটা কাভার করতে পারতেছি না, ক্যাশ গুনতে হচ্ছে। এর জন্য আমি কিছু গাই গরুর, মানে দুধের গরুর ব্যবস্থা করছি। এই দুধ বিক্রি করে আমার যে লোকটা রাখছি তার আসলে টাকা পয়সাটা দেওয়া যায়, আবার দুধের খাবার টাবারও আনা যায়। এখন কিছু গরু কমাইছি, এখন এই সপ্তাহের মধ্যে আমরা কুরবানির কিছু গরু উঠাবো আর কি। আচ্ছা, শখ করে শুরু করলে আপনার কখন মনে হলো যে এটা আপনি বিজনেস আকারে নেবেন? যখন শখে আমি করতেছি, দেখা যাচ্ছে যে শখ হচ্ছে আমার, আবার কিছু এখান থেকে প্রফিটও হচ্ছে। এরপরে আমি এটা শুরু করছি যে যেহেতু আমি করব, এখন যদি ভালো করে করি তাহলে এখান থেকে আমার শখটা হলো, বিজনেসটা হলো, আমার অন্য চাকরি বাকরি বা অন্য কিছু করার আর করতে হবে না। এইভাবে আমি করতেছি। তার মানে আপনি কি এটা বুঝাইতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন যে এই সেক্টরটা একটা লাভজনক সেক্টর? অবশ্যই, এটা আপনার কি বলবো, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, লসের কোনো নাই। কিন্তু ভাইয়া, আপনার অভিজ্ঞতা মাত্র 8 মাস। হ্যাঁ, তো অনেক খামারিরা বলে তাদের অনেক অভিজ্ঞতা, তারা বলে যে খালি লস হয় বা গরু লালন পালন ছেড়ে দিতে চাচ্ছে। আসলে এই বিষয়টাকে একটু বুঝাই বলবেন আপনার 8 মাসের অভিজ্ঞতা থেকে? হ্যাঁ বলবো, সেটা লস হবে যদি আপনি পরিকল্পনা ছাড়া করেন, যদি কষ্টটা আপনার বেশি হয়। আপনি কতটুকু ঘাস দিতে হবে, কতটুকু দানাদার খাবার দিতে হবে, সবকিছু জানতে হবে। আমি হয়তো ট্রেনিং করি না, কিন্তু ছোটবেলা থেকে বাসায় আমার পালে, এর জন্য আমি দেখতেছি। আর সব খামার আসলে পরিষ্কার করা দরকার রাখবো, যেন রোগ বালাইটা কম হয়। আপনার রোগ হলে সমস্যা। আপনি এখানে দেখেন, এই যে যেখানে আমি ঘাস দিতেছি, একটু দেখান, এই ঘাসের ইটা আমি আলাদা করছি। এখানে ঘাসের ইটা আলাদা করছি এবং পানির ইটা আলাদা করছি, এবং যদি আলাদা নাও থাকে তবুও দুটাতে খাওয়াইতেছি। এবং পানির যে পরিষ্কার অপরিষ্কার পানিগুলো যায়, সেখানে আবার আমি এখানে একটা নাট সিস্টেম আছে এখানে। আচ্ছা, দেখেন, মানে ছাকনি টাইপের। হ্যাঁ, একটা ছাকনি টাইপের। না, এখান থেকে পানিটি ভিতরে গেলে ওই পাশ দিয়ে পানিটি বের হয়ে যাবে। আচ্ছা, দর্শক, আমরা কিন্তু এই সিস্টেমটা প্রথম দেখলাম। আমরা প্রায় 500 খামার ভিজিট করেছি, আসলে এরকমটা দেখি নাই। তো এটা কিভাবে মাথায় আসলো ভাইয়া, সেটাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে ভাই, আপনি যে এই সিস্টেমটা করলেন, এটা কি এরকম কোথাও দেখেছেন না নিজের আইডিয়া থেকে করলেন? না, আমি এই সিস্টেমটা দেখি নাই। আমি সিস্টেম দেখছি ওই আপনার বের হয়ে যায় পানিগুলো এই পাশ দিয়ে। তখন একা একা চিন্তা করলাম, পানিগুলো বের হলে সব সময় শুকনা থাকবে না, ভিজা থাকবে। তখন চিন্তা করলাম কিভাবে কি করা যায়। আমার এক ভাই কাজ করে, এই তো ওকে বললাম যে কি করা যায়, ভিতর দেখুন উপায় আছে কিনা। বললে একটু ব্যয়বহুলটা একটু বেশি, কিন্তু আপনি এইভাবে করতে পারেন। তখন এই ভিতর দিয়ে আপনার 2 ইঞ্চি পাইপ আছে মোটা, আপনার ওই সাইড দিয়ে একদম ড্রেন দিয়ে আপনার পানি যাচ্ছে। আর আমি পাশেও কিন্তু ড্রেন করি নাই। ড্রেন করি নাই এর জন্য যে ড্রেনটা করলে সবসময় পানি জমা থাকে, বা গরুর একটা পিছনের পাও হয়তো পড়তে পারে। এর জন্য 4 সাইডে আমি ঢালটা এমন ভাবে দিচ্ছি, বাইরে দিয়ে আমি ড্রেন করছি, বাইরে দিয়ে। এক্ষেত্রে কিন্তু আরেকটা উপকৃত হয়েছে ভাইয়া, সেটা হলো যেহেতু ভেতরে ড্রেন করেন নাই বা ভেতরে নিষ্কাশনের যে ইটা, সেটা কিন্তু একবারে বাইরে চলে যাচ্ছে, ভেতরে পড়তেছে না, যার কারণে আপনি পরিষ্কার রাখতে পারতেছেন। এটা সবচেয়ে বড় একটা পজিটিভ সাইড। আর দর্শক শুনলেন যে আসলে খুব সুন্দর একটা পরিকল্পনা। তারপরে এই যে আপনি এই 8 মাসে আসলে যখন চিন্তা করলেন যে ব্যবসায়িক ভাবে আপনি নেবেন বা নিয়েছেন, সেই থেকে আপনি সফলতাটা কেমন পেলেন? সফলতা আলহামদুলিল্লাহ ভালো। আপনার হয়তো আজকে আসছেন, আমার কালকে অনেকগুলো গরু ছিল। আমি যে 25,000 টাকা দেওয়া বাছুরগুলি কিনছিলাম, কালকে আমি বিক্রি করছি 44-45 হাজার টাকা।
আচ্ছা, সেটা আচ্ছা। 1-1.5 মাস বা 2 মাসের মতো পালছি। তো আমার তো ঘাস আছে ওই পাশে, মানে 25,000 টাকা করে বাছুরগুলো কিনে 1-1.5 মাস পেলে সেটা 40,000 টাকা বিক্রি করেছেন। 40-45,000 টাকা। তাহলে একটা বাছুরের পিছনে আপনার 1.5 মাসে কত খরচ হয়েছিল? একটা বাছুরের খরচ হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা। 2 থেকে তাহলে আমি 2,000 ধরি যে 30,000 টাকা সামথিং সব মিলায় পড়ছে একটার পেছনে। তাহলে মাত্র 1.5 মাসের ব্যবধানে 43-40,000 টাকা বিক্রি করেছেন। মাশাআল্লাহ ভালো প্রফিট হয়েছে। হ্যাঁ, প্রফিট হচ্ছে। তো এটা তো আসলে 1.5 মাসে আপনি যদি অন্য ব্যবসায় ইনভেস্ট করতেন তাহলে তো এত টাকা প্রফিট করা সম্ভব হতো না। না, ওইভাবে আসলে অন্য ব্যবসা করলে হচ্ছে আপনার টাকাটা বেশি লাগে, অনেক বেশি লাগে। কারণ এখানে আমি 2 লক্ষ টাকা দিয়ে 5-6টা আমি বাছুর কিনতে পারতেছি, কিন্তু 2 লক্ষ টাকা দিয়ে আমার কোনো বিজনেস আছে না এখন বাংলাদেশে। মানে মাসে আমার 30-40,000 টাকা আসবে বা 20,000 টাকা আসবে, মানে আমরা ওরকম পাই না। আচ্ছা। সেক্ষেত্রে এদিকে আমার শখটা হলো, আমার বিজনেসটাও হলো। আচ্ছা, আমরা একটু গাভীগুলো দর্শকদের দেখার চেষ্টা করি। মূলত আসলে গরুগুলোই দেখানোটা। এই যে আমরা গাভীটা দেখতে পাচ্ছি, ভাই এই পাশে আসবেন একটু। এই গাভীটা কোন জাতের? এটা জাতটা কি? এটা অস্ট্রেলিয়ান জাত। হ্যাঁ। এটা কিনছেন কতদিন হয়? এটা কিনছি আমি খামার যখন দিছি তার 1 মাস বা 1.5 মাস পরে কিনছি। আচ্ছা, তার মানে 5-6 মাস হয়ে গেছে। মানে 5-6 মাস এই শেডটা যখন বানাইছেন আর কি। আচ্ছা, এটা কতটুকু দুধ দেয়? এটা প্রথম অবস্থায় দুধ দিত আপনার 9 থেকে 10 কেজি 10 কেজি এক বেলা। এক বেলা। আচ্ছা, 2 বেলায় কত হয়? 15-16 লিটার। হ্যাঁ, আপনার গরুর নিয়ম হচ্ছে আপনার বিকালে আপনার ওই অর্ধেকের কিছু কম হয়। সকালে যদি 10 কেজি হয়, বিকালে হবে 4 কেজি 4.5 কেজি। আচ্ছা। এটা কোথা থেকে কিনেছেন? এটা আমি পাড়াগ্রাম হাটের থেকে কিনছি। পাড়াগ্রাম হাট থেকে। কত টাকা পড়েছে ভাই? এটা পড়ছে আমার 1,52,000 টাকা হাসিল নিয়ম। আচ্ছা, এই যে যখন আপনি কিনলেন তখন কি বিক্রেতা যিনি ছিলেন তিনি কি আপনাকে মানে দুধ সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু হাটের থেকে কিনলে এটা একটু হাটের থেকে কিনলে একটু দুধের একটু বেশি বলে। আচ্ছা, হাটের হ্যাঁ। থেকে কিনলে দুধের একটু বেশি বলে, কিন্তু বাসায় আনার পরে আপনার ওইভাবে দুধটা পাবেন না, কিছু কম পাবেন। আর যদি এলাকার থেকে কিনেন তাহলে হয়তো ভালো পাবেন, কারণ গৃহস্থরা মিথ্যা কথা বলেন। ওই প্রতারণার শিকারটা কি হয়েছে? হ্যাঁ, ওই প্রতারণার শিকার হয়েছি আমি। ওই 2টা গরুরও প্রতারণার শিকার হয়েছি। যেমন এটা আমি পাবনার থেকে আনছিলাম। পাবনা থেকে? হ্যাঁ। আচ্ছা, এই 2টা গরু পাবনা থেকে আনছিলাম। হ্যাঁ। ওনারা যতটুকু দুধ বলছে ঠিক ততটুকু দুধ হয় নাই। আচ্ছা, কতটুকু বলেছিল? ওনারা বলছে যে 2টা 9 কেজি 18 কেজি হবে সকালে, হ্যাঁ। বিকেলে হবে 5 কেজি করে। এই দুইটা? হ্যাঁ, এই দুইটাই পাবনা থেকে কেনা? হ্যাঁ, 2টাই পাবনা থেকে। এটা কতদিন হলো নিয়েছেন? আমি এটা নিচ্ছি 2 মাস। 2 মাস। কত টাকা পড়েছে? মানে 2টা আনছি আপনার ভাড়া টাড়া সবকিছু সহকারে 3,30,000 টাকার মতো পড়ে গেছে। 3,30,000 টাকা। তাহলে তো কেনাতেও তো একটু বেশি পড়েছে। কেনাটা একটু বেশি পড়ছে, কারণ আমার দুধটা যেভাবে ওনারা দেখাইছে, একটু জানি না কিভাবে ওনারা দেখাইছে, অনেক কিছু থাকে। আচ্ছা, এই যে দুধটার কথা বলতেছেন যে ওরা বলতেছে যে 20 কেজি হবে, মানে আপনি বিশ্বাস করলেন, কিন্তু আসলে এই জিনিসটা মানে প্রুভ করার উপায় কি যে এটা 20 কেজি হবে, বা জানার উপায়টা কি, চেনার উপায় কি? এটা আসলে চেনার উপায় কি, একটা গরু একদিন দেখে আনাটা আসলে ঠিক না। যদি গ্রামে থেকে আনেন পরপর ওনারা জানাইবেন না। যদি জানা থাকে যে ওই বাড়িতে গরুটা বিক্রি করব, তো পরপর 2 থেকে 3 দিন সকালে যদি দেখে তাহলে উনি লাভবান হবে। যে কতটুকু দুধ হয় সকালে বিকাল দেখলে উনি বুঝতে পারবো। একদিন দুধ দেখে আপনি বুঝতে পারবেন না। একদিনে একটা ইঞ্জেকশন দিয়ে দিব, একদিনে সব দুধ নামায় আপনার দেখা দিয়ে দিব। ওই তো অক্সিন নামে একটা ইনজেকশন আছে, ওই ইনজেকশনটা দিলে দুধ নামে। তার মানে যে বিশেষ করে যারা নতুন খামার করবে, নতুন খামারি যারা, তাদের বেটার হবে যে খামার থেকেই গরু কেনা। হ্যাঁ, হাট খামার থেকে থেকে না যদি কিনে। গরু কিনে বা বাড়ির থেকে কিনে তাহলে লাভবান হবে। আচ্ছা, আমি এখন একটু যেটা জানতে চাবো, এই যে আপনি সুন্দর করে যে শেডটা তৈরি করেছেন, আর শেডটা দেখতে খুবই ভালো লাগতেছে এবং অনেকটা পরিকল্পিতভাবে আপনি শেডটা তৈরি করেছেন। এই যে ওখানে দেখতে পাচ্ছি যে টিনের মাঝখানে সাদা একটা টিন দিয়েছেন নাকি? এইটা কেন দিয়েছেন? এটা দিছি আসলে আলোর জন্য, আলোর জন্য, যেন রোদের আলোটাও জানি এই গরুতে পায়। আচ্ছা আচ্ছা, আলোটাও হলো, দিন অন্ধকারটাও থাকলো না। অন্ধকার থাকে না, রাতে আমার দিনে কোনো লাইটের ব্যবস্থা লাগতেছে না। এই যে পর্দা গুলি দিছি দেখছেন, হ্যাঁ, এটা হলো শীতের জন্য দিছি। এইখানকার পর্দাটা, এটা আমার এমন পর্দাটা দিছি, এটা কিনতে অনেক টাকা লাগে। আমার গরুর খাবারের যে বস্তাগুলি আছে, প্যাকেটগুলি, হ্যাঁ, সেগুলো আমরা কাইটা তারপর শিলা তারপর দিচ্ছি। এখানে কোনো আমার খরচা হয় না, খরচা হয় না। আর ওই পাশে আছে নেট, এটা হলো মশা মাছির জন্য। আচ্ছা, রাতে কোনো মশা মাছি না ঢুকে। এই যে শেডটা আপনি বানালেন, এই শেডটা তৈরি করতে কত টাকা খরচ হইলো এবং শেডটাতে কতগুলো গরু ধরবে আসলে?
আমার শেডটার মধ্যে আমি যদি বড় গরু এগুলি পালি তাহলে আমি 20টা থেকে 22টা গরু পালতে পারবো, দুই পাশ মিলায়। দুই পাশ মিলে। আচ্ছা, কত টাকা পড়েছে ভাই? আমার এই শেডটা আসলে আমি একটু খরচটা বেশি করছি, কারণ আমার একটু ছিল যে এটা শেডটা কখন নষ্ট না হয়, মানে অনেকদিন করতে পারি। সব এক নাম্বার ইট দিয়ে লাগাইছি। সেটা তো আছেই, তারপর নতুন কিছু বা আধুনিকতা আপনি যেটা করেছেন যে পানি আমি না করলেও পারতাম, যেটা করছি ওটার জন্য এক্সট্রা মানে খরচ হয়েছে। আমার মোট খরচ হয়েছে প্রায় 7 লক্ষ টাকা ওভার। 7 লক্ষ টাকা ওভার। আচ্ছা, ধরেন আপনি তো শখ করে ভালো ভালো জিনিস দিয়ে করেছেন, তো এরকম 20টা গরুর একটা খামার যদি মোটামুটি নিম্ন হারে একটা শেড তৈরি করতে হয় তাহলে কত টাকা পড়তে পারে? এটা নিজের উপরেই করে আপনি অনেকে 3 লক্ষ টাকার মধ্যে করে ফেলে। সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ আমি ওই যে দেখছেন এগুলো রড গুলি দিয়ে দিচ্ছি, ওই পাশে রড দিচ্ছি। এটা আপনার রডের দরকার হয় না, অনেকে ডাইরেক্ট একটা ইট ফাঁকা রাখবে, একটা ইট রাখবে আলো আসার জন্য, মানে এক্সট্রা কোনো দরকার হয় না। আমি এই যে এই ঢালাইটা দিচ্ছি প্রায় 6-7 ইঞ্চি ঢালাই দিচ্ছি এবং রড ঢালাই দিচ্ছি, রড দিয়ে, এটা প্রয়োজন হয় না, আমি সেটা করছি আর কি। আরেকটা জিনিস দেখলাম যে আপনি বাহিরে কিছু নেট দিয়ে বাছুরগুলো রেখেছেন, এইটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই বাচ্চাগুলো যদি অন্ধকারের মধ্যে থাকে তাহলে আপনার স্বাস্থ্য হবে না বা বড় হবে না, এর জন্য আলো খোলামেলা আলোতে রাখছি। এবং দেখা গেছে সাইডে আমি যেহেতু পুরাটা রাউন্ড করি নাই, সেক্ষেত্রে আমি ওই যে কিছু কুকুর আসে ডিস্টার্ব করে বা মশা মাছি আসে বা বিভিন্ন ঝামেলা থাকতে পারে, নেট দিয়ে একটা আটকে দিচ্ছি যে সেগুলো সুরক্ষার জন্য। আচ্ছা, এখন যেটা জানতে চাই যে আপনি হলো তো পারিবারিক ভাবে অনেকটা গরু লালন পালন আগে থেকেই করে, যার কারণে আপনি ওই শিক্ষাটা নিয়েছেন। আসলে নতুন যারা করবে তাদের কি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই, আমি নিজেও করব, আমি যোগাযোগ করছি উপজেলাতে, আমার নিজের একটা কোর্স করবো, আসলে সময় পাইতেছি না, অন্য একটা আমার বিজনেস আছে এর জন্য, তো সময় পেলে আমি করব। কারণ এই যে রোগগুলি হইতেছে একদম ছোটখাটো কিছু রোগ আছে যেগুলো আমরা ধরতে পারতেছি না। যেমন কি রোগ সেগুলা? ওই যে আপনার যে খুরা রোগগুলি হইতেছে, খুরা রোগ হয় একটা শীতের সময় হয়, তো ওইটা যদি আগে থাকতে আমি প্রোটেকশন নিয়ে রাখি তো ওটা হয় না। বা গরুর তাপমাত্রা কেমন, একটু বেশি হলে যে কি খাওয়াইতে হয় সেগুলো আমরা জানি না। আচ্ছা, এই তাপমাত্রার কথাটা যখন বললেন তাহলে এটার বিষয় নিয়ে একটু সামনে আসুন ভাইয়া। যে তাপমাত্রা যেটা বললেন যে ধরেন এই গরুটার তাপমাত্রা কতটুকু হলে কোন খাবারটা দিতে হবে? আপনার তাপমাত্রা যদি বেশি হয়, আমরা সাধারণত ডাক্তাররাই বলছে, এটা আমার কথা না, যে থার্মোমিটার দিয়ে যখন মাপি, আপনি গরু তো সাধারণত 100-102 সবসময় স্বাভাবিক থাকে, এর উপরে গেলে বুঝতে হবে যে গরুর একটু জ্বর ভাব আছে। সেই ক্ষেত্রে আমরা ওই যে সাধারণ আমরা যে ছোট নাপাগুলি খাই, নাপা ট্যাবলেট, এটা আমরা সাধারণত খাওয়ালে তাপমাত্রাটা কমে যায় আর কি। মানে যখনই 103 থেকে 2 এর উপরে যাবে তখন বুঝতে হবে যে গরুর জ্বর বেড়েছে। এটা কিন্তু মানুষের ক্ষেত্রেও অনেকটাই, তার মানে তাপমাত্রাটা যদি একটু বেড়ে যায় তখন থেকে ব্যবস্থা নিতে হবে। যদি না নেয় তাহলে সেগুলোটা বেশি জ্বর হয়ে গেলে সমস্যা। কিন্তু এখানে একটা কথা আছে যে ধরেন যারা অভিজ্ঞ তারা বুঝে যায়, কিন্তু নতুনরা কিভাবে বুঝবে যে গরুটা খাচ্ছে না বা তাপমাত্রা বেড়ে গেছে? আমি বলবো যে যারা নতুন তারা যদি কিছু করতে চায় অন্ততপক্ষে 10 থেকে 20টা খামার তাদের ঘোরা উচিত বা জানা দরকার, কারণ কেউ এখানে মিথ্যা কথা বলবো না, বলে দেবো যে কিভাবে ওইটা আইডিয়া নিয়ে শুরু করতে পারে, ওরা প্রশিক্ষণ, কিন্তু সবচেয়ে ভালো আগে প্রশিক্ষণটা দিয়ে করলে সবকিছু অভিজ্ঞতা থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বললেন যে পুরনো খামারিরা আমাদের এখানে, যদিও আসলে বলাটা ঠিক না তারপরে একটু বলবো যে আমাদের ভেতরে এই উদারতার যে সেটা কি আসলে আসে, ওই মনুষ্যত্বটা যে আমরা একজনকে সহযোগিতা করব? অবশ্যই আমার দিক থেকে আমি আসলে নিজের ভালোর জন্য বলতেছি না, কারণ আমি যেটা লস খাবো আমি সেটা তো অন্য কাউকে বলবো না, কারণ উনিও তো একটা শখ নিয়ে করতেছে বা আশা নিয়ে করতেছে। সেই ক্ষেত্রে আমি যেভাবে শখে করতেছি, শখে করাও ঠিক না, ব্যবসায়িক আকার নিলে ওইভাবেই করতে হবে। আমার এই যে গরুগুলো যদি আমি দেখে কিনতাম তাহলে আমি আরো লাভবান হতাম। তার মানে গরু কেনাতে আপনি কিছুটা ধরা খেয়েছেন, যার কারণে আমি কিনতে চাচ্ছিলাম না যে কদিন পরে কিনি, কিন্তু একজন আমার সহযোগিতা করলো, পাশে একটা ছোটখাটো খামার আছে মানে বাড়িতে পারলে, উনি বললো যে এই সময় যদি আমি কুরবানির ছোট ছোট বাচ্চাগুলি কিনি 4 থেকে 5 মাস পালি সে হতে লাভবান হবো। এই ক্ষেত্রে কালকে আমি হাটে যাবো গরু আনার জন্য। আচ্ছা, এবার আসি ওই কথাটায়, আপনি গাভী প্লাস ষাঁড় গরু তো আর এক জায়গায় রাখতে পারবেন না, আমি 2 পাশে রাখি। 2 পাশে রাখেন? আচ্ছা, যার কারণে থেকে গরুগুলি এনে কি ডাইরেক্ট খাবারে ঢুকাবে? না,
হাট থেকে এনে আমার বাড়িতে অন্তর্পক্ষে আমি যেটা করি 2-3 দিন আমি একটু আলাদা রাখার চেষ্টা করি। আরো বেশি রাখতে হবে। 2 দিনে আমি 2 দিন থেকে 3 দিন রাখি আর কি, কারণ 2-3 দিন একটা জার্নি করলে একটা হয়, সেই ক্ষেত্রে আমি একদম গোসল টোসল করে 3 দিন পরে তারপর আমি ফার্মে উঠাই। আচ্ছা, আমি যেটা করি। কিন্তু এইটা করবেন না, এই জায়গায় আমি পরামর্শটা দিই, অন্তত 7 থেকে 10 দিন অন্তত রাখবেন। না রাখলে মিনিমাম 7 দিন বাইরে রাখাটা বেটার। বেটার, কারণ হলে আপনার খামারে যেগুলো খুরা রোগ হলে কিন্তু খামার শেষ, এই কারণে আমরা এটা পরামর্শ আচ্ছা, দিই। আর যেটা হলো যে সবুজ ঘাস খাওয়াচ্ছেন, পাশাপাশি দানাদার খাবার আর কি কি দিচ্ছেন? দানাদার খাবারে যে দেখেন এই পাশে আমি যেটা দিই, এটা হচ্ছে মুসুরির ডাল আছে, মুসুর ডালের গুঁড়া, মসুর ডালের গুঁড়া। মানে ওই যে ইটা যেটা সাল যেটা উঠে আর কি। আর এটা হচ্ছে গমের ছাটি ভুসি বলি যাই বলেন, গমের এটা গমের, আর এটা হচ্ছে ধানের। আচ্ছা, এটা হচ্ছে কুড়া। এই যে এটা দিচ্ছেন, একটা গরুকে কতটুকু পরিমাণ দেন দৈনিক? আমি আসলে কি পরিমাণটা আমি ওটা দেই সকালে, ওটা দেই 1 কেজি, এটা দেই 1 কেজি, এটা একটু বেশি দেই। এটা এর জন্য বেশি দেই, এটা একটু কম দাম। মানে বেশি কোনটা দেন? এই যে এটা বেশি দিই। এটা কি গমের? এটা ধানের ধানেরটা? পুরা। ধানের পুরা। পুরাটা, আচ্ছা। এটা শুধু পেটটারে টাইট করে আর কিছু না, আচ্ছা। আর কিন্তু শক্তি হচ্ছে ওই দুটো। এটা হচ্ছে শক্তির জন্য ছাটি ভুসি, শক্তির জন্য ছাটির ভুসিটা? হ্যাঁ, ভুসি। আর এটা হচ্ছে দুধের জন্য। মানে এটা খাওয়ালে কি দুধ বৃদ্ধিটা বেশি হবে? একটু বৃদ্ধিটা এটা বেশি। এটা কোন কোম্পানি? এটা আমি আনছি, এটা বসুন্ধরা কোম্পানির। আচ্ছা, এই যে কোম্পানিগুলোর মধ্যে কোনো কি আছে নাকি যে এই কোম্পানির ইগুলো ফিডগুলো ভালো হবে বা খারাপ হবে? আসলে আমি তো ফিট খাওয়াই না, কিন্তু যেটা খাওয়াই মানে খাবারগুলো, দানাদার খাবারগুলো। দানাদার খাবার, এটা আসলে যখন আনতে যাই তখন দেখি যে ওইটার দাম বেশি কম, তখন ওই যে দোকানদারকে জিজ্ঞেস করছি আসলে এটা বেশি কমের ইটা কি, বসুন্ধরা কোম্পানি নাকি একটু ভালোই হয়। এখন দেখি- যেটা কথা আছে যেটা দামে বেশি সেটা জিনিসটাও একটু ভালো। বলে তো ওইটা আসলে তবুও জাস্টিফাই করে, এখন ওই ছাটিটা একটু বেশি খায়, এটার মধ্যে একটু আপনার ধুলা ময়লা কম, আচ্ছা মানে ধুলা নাই, মাটি নাই, একটু ফ্রেশ আছে, আচ্ছা, এর জন্য আর কি। ভাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এবং এটা খাওয়াই আমি এই যে ছাগলের জন্য। আচ্ছা, ছাগলের এটা হলো ছাগলের জন্য। এটা এটা কি? এটা হলো বুট ছোলা আছে না, হ্যাঁ, এই ছোলা। ছোলার খোসাটা আর কি। আচ্ছা। এটা যে পরিমাণে দেই, এটা আবার ভিজা রাখতে হয়, ভিজা রাখলে অনেক ফুলে যায় এটা। আচ্ছা আচ্ছা, এখন এটার বস্তা কত? এটা 50 থেকে 55 টাকা কেজি। আচ্ছা, আর এটা এটা হচ্ছে আপনি এক বস্তা নি 1280 টাকা, 40 কেজি থাকে। আচ্ছা 1280 টাকা। হ্যাঁ, আর এটা যেটা 40 কেজি থাকে সেটা 1400 টাকা। আচ্ছা, আমরা আসলে শেষ করব। দর্শক, অনেকটা টাইম ডিউরেশন হয়ে গেছে, মানে তো আমরা এটা একটু হচ্ছে ষাঁড় গরু। যেটা হলো যে ষাঁড় গরুটা কতদিন হলো নিয়েছেন? শালগোটা আমি অনেকদিন পালতেছি, কিন্তু শালগোটা মাঝখানে অসুস্থ ছিল, এর জন্য বেশি পালা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি ঈদের জন্য রেডি করতেছেন? এখন রেডি করতেছি, যদি ঈদের আগেও যদি বেশি বড় হয়ে যায় তাহলে ছাড়া দেবো, যদি ওরকম দাম পাই। আর নাহলে আমার নিয়ত আছে আমি কুরবানির ঈদে, কারণ কুরবানির ঈদে এগুলোটা অনেক বড় হবে, এটা আচ্ছা। জাত বড়। আচ্ছা, আমরা এখন যেটা জানতে চাচ্ছি যে ধরেন আপনি শখের বসে শুরু করে এখন বিজনেস আকারে নিলেন, তো আসলে ভবিষ্যৎ আর কি পরিকল্পনা দেখতেছেন আপনি এই খামার নিয়ে? আমি ভবিষ্যৎ পরিকল্পনা দেখতেছি, আমি অনেক বড় করবো। আমার ওই পাশে আরো জায়গা আছে, আমি আরেকটা শেড করব, কিন্তু এটা আমি একটু ব্যয়বহুলটা যেন কম হয়। এবার তো বুঝতে পারছি যে কোন জায়গায় কি হয়। আমি পুরা একটা শেড করবো পুরা গাই গরুর, আর একটা শুধু ষাঁড় গরুর। আচ্ছা আর পাশে একটা জায়গা আছে, ওটার মধ্যে আমার শখ, এটা একটা বিজনেসের জন্য না, আমার ছাগলের পালার একটা শখ আছে। আচ্ছা, ছাগলগুলো আমি পালি। এখন যেটা বলবো যে আপনি যে সার্ভিস করতেন, একটু সংক্ষেপে যে সার্ভিসের থেকে এখন কতটা ভালো আছে? অবশ্যই ভালো। সার্ভিস থেকে আপনি যদি টাকার দিকে দেখেন সেক্ষেত্রেও ভালো, এবং আমার স্বাধীনতা আছে। আচ্ছা, আমি কোনো নেই, আগে তো ছুটি নিয়ে গেছে করতে হতো, এখন তো আমার ছুটি নিতে হয় না। আমি একজন লোক রাখছি, হয়তো বাইরে ঘাস কাটতে গেছে, আসলে দেখতে পারতেন, ওই লোকেই সবকিছু করে, আমি শুধু দেখাশোনা করি। আইসা তো যে আপনি একজন মানে নতুন খামারি, তো পাশাপাশি আপনার অভিজ্ঞতা থেকে আগত নতুনদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? আমি পরামর্শ দিব, যারা নাকি বিশেষ করে যারা বেকার আছে, স্বল্প পুঁজি আছে, তারা যদি আসলে যে বাহিরে টাহিরে চিন্তা করে কত টাকা দেওয়া যায়। আমি একসময় বাহিরে ছিলাম, সিঙ্গাপুর ছিলাম, তো সেই ক্ষেত্রে যদি কমিয়ে নিয়ে একটা উদ্যোগ নিয়ে করা যায়, তো উনি আশা করি প্রথম আস্তে আস্তে থেকে উনি সফলতা অর্জন করতে পারবে। সম্ভব আসলে? আপনি যে অবশ্যই সম্ভব। আপনি গোপন একটা কথাই বললেন যে বাইরে ছিলেন, এটা আগে বলেন নাই। তো আপনি যে বাইরে ছিলেন, বাইরের থেকে এখন কি অবস্থায় আছেন আপনি?
বাইরে আসলে কি দুইটা ব্যাপার, বাইরে থেকে টাকা কামানো যায় আসলে, কিন্তু সেটা হলো ওইটা তো জীবনই না, যেটা বলি আর কি, কষ্ট করে সংসারের জন্য। সেই ক্ষেত্রে এই বাড়িতে যদি আমরা যে কাজটা বিদেশে করি, সেই কাজটা যদি কেউ, অনেকে আমরা লজ্জা পাই, সেই কাজটা যদি দেশে করি, আমার মনে হয় অনেক উন্নত করতে পারি আমরা। আসলে আমরা এটা বুঝি না। তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে টাকা দিয়ে আমরা বাইরে যাই, আসলে সেই টাকা দিয়ে যদি আমরা দেশেই এরকম গরু বাছুর বা ছাগল লালন পালন করি, তাহলে বাইরের চেয়ে বেশি ইনকাম করা সম্ভব? অবশ্যই বেশি ইনকাম, প্লাস আপনি মা বাবা ভাই বোন সবাই দেখতেছেন, নিজের বাড়িতে নিজের একটা বিজনেস করতেছেন। না না, সিঙ্গাপুর ছিলেন আপনি, কয় বছর ছিলেন? আমি ছিলাম প্রায় 6 বছর। 6 বছর সিঙ্গাপুর ছিলেন। আপনার যাইতে তো প্রচুর টাকা লাগে এখন সিঙ্গাপুরে, তাই তো? আর ওই টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করে এরকম আপনার মতো, তাহলে কি সফল হতো? ওই টাকা দেওয়া তো বিজনেস করে কোনো কথাই নেই, মানে অনায়াসে উনি মানে খুব ভালো থাকবে সেখান থেকে। ওখানে তো চাকরিরও কোনো নাই, যে কাজ দেয়, যে কাজগুলি করে, আসলে আপনারা যদি দেখেন অনেক কষ্ট পাবেন, মানে যেসব কাজ করে প্রবাসীরা এত কষ্ট করে টাকা আনে বাংলাদেশে, অথচ লাস্টে আসলে কিছু আবার ফলাফল জিরো হয় বেশিরভাগ। তো আচ্ছা, আমরা শেষ করব, আসলে শেষ জানতে চাবো যে আপনার বিদেশের অভিজ্ঞতা থেকে সেই সব প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? যারা চলে গেছে এরা তো গেছেই, যারা গেছে, এখন যারা নাকি নতুন যাবে তাদেরকে বলবো আর কি, যে আসলে আমরা যদি বিদেশমুখী না হয় নিজের দেশে কিছু করার চেষ্টা করি, তাহলে সেটাই সফলতা অর্জন সবচেয়ে বেশি হবে। কারণ আমার নিজের দেশে অনেক কিছু করার রয়ে গেছে, শুধু গরুর খামার নাই না, অনেক কিছুই তো আছে, নিজের উদ্যোগে মুরগি থেকে শুরু করে অনেক কিছু করতে পারি। আসলে আমরা বাংলাদেশে মানুষ একটু আবেগপূর্ণ বেশি, মানে লজ্জাটা মনে হয় বেশি পাই, নিজের দেশে কাজ করতে চাই না। আপনি একটা কথা কিন্তু বলছেন যে ওইখানে একটা সময় দেশে এসে জিরো হয়ে যায়, মানে টাকা কামাই করে নিয়ে এসে এখানে খরচ করতে করতে জিরো হয়ে যায়। আর তেমনই জিনিসটা হলো, খামার করলে যে ইনভেস্ট করে, ইনভেস্টটা জিরো হয়ে যায়, গরুগুলি লাভ থাকে। হ্যাঁ অবশ্যই। এখন জিরো দুই রকম হয়, একটা হলো ইনভেস্ট জিরো, আর একটা হলো পকেট জিরো। তো আপনার কাছে কি মনে হয় কোনটা ভালো? আমি এই যে সেটটা করছি, এখন যদি আমি গরুতে লস পাই, আল্লাহ না করুক হয়ে যায়, অন্য কিছু করতে পারবো, কিন্তু এই সেটটা তো আর আমার চলে যাবো না। কিন্তু আমি যে টাকাতে বিদেশে যাইতেছি, আমি 5 লক্ষ টাকা দিয়ে, এই 5 লক্ষ টাকা তো প্রথম দিয়েই ফেলাইছি। এখন যদি আমার কাজকর্ম না থাকে, সাপ্লাই কোম্পানি বললাম, পাঠাইয়া দিল, আয়সা বললাম, সেক্ষেত্রে পুরোপুরি জিরো আমার। আমি বিদেশে টাকা কামাইতেছি, বাসায় পাঠাইতেছি, খাইতেছি, শেষ। কিন্তু এখানে তো আমার হিসাব হচ্ছে, সেটা তো হিসাবে থাকে না। হ্যাঁ, অনেকে আছে, সবাই না, আগে যারা বিদেশ করছে, যারা ভালো চাকরি করে, তাদের উন্নত আছে। কিন্তু এখন নতুন করে যাওয়া, আসলে অনেকে যায়, আমি আসলে না করা ঠিক না, কিন্তু বেশি লাভবান না, এখন দেশে অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমাদের দোয়া রইল যে আপনি ভবিষ্যতে খামার জীবনে সফলতা অর্জন করেন এবং সুখী থাকেন। জি, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আসছেন আমার এই খামার দেখতে। আপনারা দেখে আমি আসলে আরো একটু উৎসাহ পেলাম যে আপনারা আসছেন দেখতে। আমাদের কিন্তু আরেকটা জিনিস ভালো লেগেছে ভাইয়া, যেটা খুবই ভালো লেগেছে, যে আপনি ইউটিউবে প্রতিবেদন দেখে গরুর খামার করার চিন্তা ভাবনা নিয়েছেন। আসলে অনেকেই বলে যে ইউটিউবে যে প্রতিবেদন করা হয় অনেকটা সাজানো গোছানো বা মিথ্যে দেওয়া হয়, কিন্তু আপনার কাছে শুনলাম, আরো কয়েকজনের কাছে শুনেছি যে আপনারা ইউটিউব দেখে খামার করে এখন সফল অনেকটা, মাত্র 8 মাসে। না, সেটা তো আমি দেখলাম, আপনাদের সাথে তো আমি চিনি না ভাই, আপনারা আসছেন, কেন আসছেন তাও জানি না। ভিতরে আমি মনে করছি যে আপনারা দেখতে আসছেন, প্রতিবেদন আমি জানি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, সুপ্রিয় দর্শক, আমরা একদম নব্য খামারির খামার জীবনের গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু উপকারে আসবে আমাদের, তবে আমার মনে হয় যে অবশ্যই আপনারা উপকৃত হবেন, অবশ্যই উদ্বুদ্ধ হবেন যে এই ভাইয়ের খামার দেখে আপনারাও খামার করার জন্য মানে সাহস যোগাবেন। প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সার্থকতা। সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, শেষে আরেকটা কথা বলতে চাই, যে সৎ উদ্দেশ্য নিয়ে যদি নিয়ত করে ভালোভাবে শুরু করেন, তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।